আশা করি প্রত্যেকে খুব ভালো ও সুস্থ আছে। আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পড়াবো, অংশীদারি কারবার। বলে রাখি, অংশীদারি কারবার মাধ্যমিকে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে মাধ্যমিকে 5 মার্কস এবং 2 মার্কস এবং 1 মার্কস থাকে। তো সেই ক্ষেত্রে এই অধ্যায় পড়া খুবই গুরুত্বপূর্ণ। এবার বলে রাখি কেন এটি আরও গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনে, বাস্তব জীবনে বা ভবিষ্যৎ জীবনে এই অধ্যায়ের প্রয়োগ অপরিসীম। তো এই অধ্যায় আমাদের প্রত্যেককেই জানতে হবে। তো এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমরা বুঝে নেবে। আমি আজ শুরু করব অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার বলতে কী বোঝায়? অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। এই পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার নির্দিষ্ট সত্ত্ব অনুযায়ী দুই বা তার বেশি লোক বা ব্যক্তি যদি কোনো ব্যবসা শুরু করে বা ব্যবসা পরিচালনা করে, তখন তাকে অংশীদারি কারবার বলা হয়। এই ভারতবর্ষের আইন অনুযায়ী 2 থেকে 200 জন, 2 থেকে 200 জন এই ব্যবসায় একসাথে করতে পারে। অর্থাৎ অংশীদারি কারবারের একটা নির্দিষ্ট সংজ্ঞা কিন্তু আইন অনুযায়ী দেওয়া আছে। এই আইন অনুযায়ী যদি বলা হয়, তো অংশীদারি কারবারে কীরকম আমার কতগুলো শব্দ আসবে, সেই শব্দ আমি প্রথমেই বলবো। অংশীদারি কারবারে একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অংশীদার। আর একটি হচ্ছে অংশীদারি দলিল। অংশীদার বলতে কাকে বলে? যে ব্যবসা যারা শুরু করছে প্রত্যেকেই এক একটা অংশীদার। অর্থাৎ কোনো ব্যবসা যদি 4 জন শুরু করে, তো 4 জন এক একটা অংশ বা অংশীদার। তো এখানে অংশীদারি দলিল কাকে বলা হচ্ছে? তো ব্যবসা শুরু করার আগে কিছু শর্ত বা চুক্তি লেখা হয় বা পত্র লেখা হয়, চুক্তিপত্র লেখা হয়, যেখানে তাকেই অংশীদারি দলিল বলা হবে। তো আমি বোর্ডে একটু তোমাদেরকে অংশীদারি কারবারের সংজ্ঞা এবং এই অংশীদারি কারবারের সাথে জড়িত 2টি অতি পরিচিত শব্দ আমি আরেকবার দেখিয়ে দেব। যেমন সংজ্ঞা: নির্দিষ্ট শর্ত সাপেক্ষে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যে ব্যবসা বাণিজ্য করেন তাকেই অংশীদারি কারবার বলে। এই সাথে জড়িত 2টি অতি পরিচিত শব্দ: অংশীদার, অংশীদারি দলিল। এই অংশীদারি কারবারে যে নীতির উপরে এই ব্যবসা পরিচালন হয়, সেই নীতিগুলি কি, সেইগুলোকে আমাদেরকে জানতে হবে খুব ভালোভাবে। যেমন একটি যদি বলি, মূলধন। অর্থাৎ ব্যবসা পরিচালন করার জন্য, ব্যবসা শুরু করার জন্য যে সমস্ত অর্থ বিনিয়োগ করে বা যারা অর্থ বিনিয়োগ করে, সেই ব্যক্তিদের অর্থ বিনিয়োগ করাকেই আমরা মূলধন বলবো। এই মূলধন একটা গেল। আর ব্যবসা যখন শুরু হলো, ব্যবসা যখন পরিচালন হচ্ছে ঠিকঠাকভাবে, তাহলে ব্যবসার কি হবে? একটা লাভ হবে। বা উল্টো দিকটা আমরা ভাবতে পারি, ব্যবসার লোকসান হতে পারে। তো আমরা পজিটিভলি যদি ভাবি, এই ব্যবসা শুরু করার পরে ব্যবসাতে লাভ হবে। তো লভ্যাংশে কি করে পার্টনারদের উপরে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ অংশীদারদের উপরে ভাগ করে দেওয়া হবে। খুব সহজভাবে যদি বলি, লভ্যাংশ বন্টন। তো একটা ওয়ার্ড পেলাম আমরা মূলধন, সেকেন্ড যেটা পেলাম আমরা লভ্যাংশ বন্টন। তা লভ্যাংশ বন্টনকে 3টে ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ হচ্ছে প্রত্যেককে সমানভাবে ভাগ করে দাও। দ্বিতীয় হচ্ছে মূলধনের অনুপাতে লভ্যাংশটাকে ভাগ করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে পূর্ব নির্ধারিত যদি কোনো শর্ত থাকে লভ্যাংশ ভাগ করে দেওয়ার, অর্থাৎ সেই অংশীদারি দলিল যেখানে বলেছিলাম, যে চুক্তিপত্র যদি লেখা থাকে লভ্যাংশ ভাগ করে দেওয়ার নির্দিষ্ট কোনো পদ বা আইন যদি বলে থাকে ওই ব্যবসায়, তাহলে সেই অনুযায়ী ভাগ করে লভ্যাংশ ভাগ করে দিতে হবে। এবার বলে রাখি, তো আমাদের এখানে কি আসে? একটা মূলধন আর একটা লভ্যাংশ বন্টন। তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এরপর যদি কোনো ব্যবসা চলছে, তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো পার্টনার যদি বেশি শ্রম দেয়, যদি বেশি কাজ করে, তো সেই ক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে পূর্ব নির্ধারিত একটি চুক্তি লেখা থাকবে, যে কাজের অনুপাতে বা শ্রমের অনুপাতে
লভ্যাংশ বা কোনো কিছু ভাগ করে দেওয়া হবে। তো এই যে চুক্তিটাও কিন্তু ব্যবসার ভিতরে রাখতে হবে। তাহলে দেখো, আজ অংশীদারি কারবার বাস্তব জীবনে খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সবাই তো আর চাকরি পাবে না, ব্যবসাও শুরু করতে হতে পারে। তো ব্যবসা কিভাবে শুরু করব, কজন নিয়ে শুরু করব, কত মূলধন নিয়োগ শুরু করব, কিভাবে লভ্যাংশ ভাগ করে নেওয়া হবে। তো আজ এই মাধ্যমিকে এই তোমরা খুব ছোট অবস্থায় যদি খুব ভালোভাবে জেনে যাও, তাহলে আগামী দিনে দেখা যাবে ব্যবসা শুরু করতে তোমাদের গাণিতিকভাবে কোনো সমস্যা হবে না। তো তোমাদের সমস্যাগুলো আগে ভালো করে বুঝে নিতে হবে, তারপরে এই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। খুব ভালোভাবে চিন্তা ভাবনা করো যে কী করে অংশীদার কারবার আমাদের শুরু করা যায়। তো বলে রাখি, এই অংশীদারি কারবার কত প্রকার হয়? সাধারণত দু প্রকার হয়। একটি হচ্ছে আমার বলে দিই এখানে, একটি হচ্ছে সরল অংশীদারি কারবার, আর একটি হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এবার সরল অংশীদারি কারবার কাকে বলে? তো প্রশ্ন আসতেই পারে যে কোনো ব্যবসায় একই সময়ে যদি মূলধন নিয়োগ করে সবাই, তো সেইটাকেই আমরা সরল অংশীদারি কারবার বলবো। মিশ্র অংশীদারি কারবার কাকে বলবো? বিভিন্ন সময় বিভিন্নভাবে যদি মূলধন ওই ব্যবসায় বিনিয়োগ করে পার্টনাররা বা অংশীদাররা, তবেই ওই ধরনের অংশীদারি কারবারকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলবো। আমাদের প্রশ্নপত্র কিন্তু সরল অংশীদার থেকেও থাকতে পারে, অংশীদারি কারবার থেকেও থাকতে পারে, মিশ্র অংশীদারির থেকেও আমার থাকতে পারে। তো আমি বোর্ডে অংশগুলো আরেকবার ঠিকঠাকভাবে দেখে নিই, তোমরা কিভাবে এটা টোটাল একটা অধ্যায়কে মাথায় রাখবে। পরপর আমি বলে দিলাম। দেখো, প্রথমে অংশীদারি কারবার কাকে বলে, তো কি ধরনের শব্দ এখানে আসতে পারে, অংশীদারি কারবার শুরু করার ক্ষেত্রে কি কি নীতি অবলম্বন করতে হতে পারে, ভারত সরকারের এই অংশীদারি কারবারে কি আইন থাকে, এবং অংশীদারি কারবারের যে নীতিগুলো থাকে সেই নীতিগুলো কি কি, আর অংশীদারি কারবার কত প্রকার ও কী কী। আমি প্রথমেই বলে রাখি, এখানে দেখো লেখা আছে মূলধন লভ্যাংশ বন্টন। লভ্যাংশ বন্টনে প্রত্যেকে সমানভাবে ভাগ করে নেবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। সর্বসম্মত কোনো বিশেষ চুক্তি অনুযায়ী অংশীদারি কারবারের সর্বসম্মত কোনো বিশেষ চুক্তি অনুযায়ী লভ্যাংশ বন্টন করা হবে। তো আমরা বলে রাখি এবার প্রসঙ্গত এই অংশীদারি কারবার, তো আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, একটি হচ্ছে লভ্যাংশ আর একটি হচ্ছে মূলধন। তো যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের মূলধনকে কেউ চিন্তা ভাবনা করতে হবে, আর লভ্যাংশটা বা যদি ক্ষতি হয় তো ক্ষতির ব্যাপারটাও ভাবতে হবে। তো বলে রাখি, এখানে আমি যেমন গাণিতিকভাবে তোমাদেরকে অংশীদারি কারবার বোঝালাম, যে ব্যবসা শুরু করব, বিভিন্ন জন মিলে ব্যবসা শুরু করব, এবং লভ্যাংশকে কিভাবে বন্টন করব সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। কিন্তু অংশীদারি কারবারে একদম আমার নিজস্ব মতামত, যে কোনো ব্যবসাকে যদি ঠিকঠাকভাবে আমরা পরিচালন করি কয়েকজন মিলে, তো তার প্রথম শর্ত, এই অঙ্কফঙ্কে কোনো শব্দ কিন্তু ওখানে আসবে না, তার প্রথম শর্ত হচ্ছে অংশীদারি কারবারকে কিভাবে লাভজনক অবস্থায় আনা যায়, সেখানে একটা প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত বা তৃতীয় শর্ত যাই বলো, একটাই মূল বক্তব্য আমার কাছে থাকবে, সততা। অর্থাৎ সততা ছাড়া কোনো অংশীদারি কারবার কিন্তু লাভজনক হয়ে ওঠে না। তো আমাদের মাথায় রাখতে হবে, আমি অঙ্কের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সততা কথাটা বললাম না, কিন্তু পার্সোনালি তোমাদেরকে মাথায় রাখতে হবে, অংশীদারি কারবার যদি ভবিষ্যতে কখনো পার্টনারশিপ বিজনেস করো, তাহলে এই সততাটা কিন্তু একটা তোমাদের মূলধনের মধ্যে পড়বে। অর্থাৎ যেরকম মূলধন তোমরা নিয়োগ করবে আর পার্টনাররা প্রত্যেকে সততা থাকলে ওই ব্যবসা কিন্তু লাভজনক হবে। তো আজ শুরু করব, তোমাদের কোষে দেখি যে অধ্যায়গুলো আছে সেখান থেকে অঙ্ক কি করে সমাধান করা যায়। আমি তো এইগুলো তো তোমরা একটু লিখে নেবে যেগুলো তোমাদেরকে বললাম। আর একটু বলি, ভারত সরকার 1932 সালে এই পার্টনারশিপ বিজনেসের বিভিন্ন আইন প্রবর্তন করেন, সেই অনুযায়ী কিন্তু আজও আমাদের বিভিন্ন অংশীদারি কারবার শুরু হয়। এবার মাধ্যমিকে যে সমস্ত অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমি এবার আলোচনা করব এবং বোর্ডে করে দেবো। তো তখন তোমরা বুঝতে পারবে কিভাবে অংশীদারি কারবারগুলো শুরু হচ্ছে।
দেখো তাহলে বসে দেখি 14 অর্থাৎ 14, বসে দেখি 14তে আমাদের প্রথম অঙ্কটি আছে। প্রথম অঙ্কটি আছে আমি ও আমার বন্ধু দুজনে 15,000 টাকা 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে ঠিক এখানে দেখো অংশদার কজন, দুজন, আমি ও আমার বন্ধু মালা। তো এখানে মূলধন বিনিয়োগ করেছে কত, একজন হচ্ছে 15,000 করেছে, একজন 25,000 করেছে। তো প্রথমেই আমরা কিভাবে লিখব যে আমি ও আমার বন্ধুর মূলধনের অনুপাত। আমার ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাতটা তো খেয়াল করো, এখানে 15,000 = 25,000, তো কি হবে 3:5। এইটা মূলধনের অনুপাত। আমি ওই লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে বলেছিলাম মূলধনের অনুপাতে কিন্তু লভ্যাংশ ভাগ করে দেওয়া যাবে। তাহলে প্রথম সত্য, দ্বিতীয় যে সত্য বলেছিলাম লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে, সেটি কিন্তু আমরা করব। তো আমরা পাবো হচ্ছে আমি লভ্যাংশ পাবো। এই যে আমি লভ্যাংশ পাবো কত দেখে নাও, মোট কত লভ্যাংশ হয়েছিল 16,800 টাকা, 16,800 টাকা মোট লাভ হয়েছিল। এর আনুপাতিক ভাগার অর্থাৎ এর 3-এর কত হবে 3/3 + 5, তো 16,800 × 3/8, 8100, তাহলে 6300 টাকা। তা আমি কত টাকা পাবো এখানে 6,300 টাকা পাবো। একই রকমভাবে মালা কত পাবে, মালা লভ্যাংশ পাবে 16,800 টাকা। এর কত অনুপাত পাবে, মূলধন অনুপাত কত পাবে 5/8, তাহলে 2100,005 10,500 টাকা। তো এই ক্ষেত্রে দেখো দুজনের লভ্যাংশ কিন্তু আমি পেলাম। এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। কোষে দেখি 14-এ আমরা দ্বিতীয় নম্বর অঙ্কতে যাব। বলা আছে এখানে প্রিয়ম, সুপ্রিয়, বুলু 15,000, 10,000 ও 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদিখানার দোকান খুলল, কিন্তু বছর অন্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? আমি তোমাদেরকে বলেছিলাম ব্যবসা শুরু হওয়ার সবসময় লাভ হবে না, লোকসান হতে পারে। এই প্রসঙ্গত বলে রাখি, লাভের সময় যার মূলধন যত থাকবে সে বেশি লাভ পাবে। ঠিক একই রকম লোকসানের সময় যার মূলধন যত বিনিয়োগ করবে ততটাই কিন্তু লোকসান তার বেশি হবে। তো এখানে আমি বলে দিই, তো এখানে আমরা লিখব প্রিয়ম কমা সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাত যথাক্রমে মূলধন 15,000 = 10,000 = 25,000। তাহলে কত হবে এখানে একবারে তুমি যদি করো 15:10:25, 5 দিয়ে যদি আমরা করো 3:2:5। এবার লোকসান, প্রিয়ম এর লোকসান হবে ঠিক একই রকমভাবে আনুপাতিক ভাগ হারে। কত হাজার টাকার লোকসান হয়েছে, 3,000 টাকার লোকসান হয়েছে। তো 3,000 টাকা × 3 +
2+5, এইটাকেই বলা হয় একটা আনুপাতিক ভাগাহার। তো প্রথম অংশ 3, তাহলে কত হচ্ছে এখানে 3000 ইন্টু 3/10, 900 টাকা। কত টাকা হবে? 900 টাকা। একই রকমভাবে সুপ্রিয়ার লোকসান হবে 3000 ইন্টু 2/10, তাহলে 600 টাকা। কত টাকা হলো? 600 টাকা। আবার ব্লুর লোকসান হবে 3000 ইন্টু 5/10, তাহলে হচ্ছে এখানে 1500 টাকা। তো তিনজনে এই অঙ্কের একটু বলে রাখি, দেখো এখানে তিনজনের যে অনুপাত লোকসান, তিনজনে যে লোকসানগুলো হয়েছে সেইগুলো যোগ করলে কিন্তু এই লোকসানের মোট টাকা আমরা পাবো। এখানে 900 টাকা, 600 টাকা আর 1500 টাকা, এই তিনটে যোগ করলে কিন্তু এই লোকসানটা আসবে। তো এই ক্ষেত্রে অঙ্ক যদি ঠিকঠাকভাবে থাকে কিন্তু অঙ্কের ভিতরেই আমরা উত্তরটাকেও কারেকশান করে নিতে পারবো। নেক্সট কতগুলো অঙ্ক আমি এখানে ভাগ করে নিয়েছি। তো 1 দাগ 2 দাগ করালাম। এবার 3 দাগে যদি যাই আমি, শোভা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তো লাভ হলো এখানে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তা সবসময় কিন্তু ওই লভ্যাংশ টাকাও না দিতে পারে, এই যে গুণের আকারও দিতে পারে। মাসুদের 1/2 গুণ বেশি টাকা শোভা দিয়েছে। তো আমাকে এখানে মূলধনটা ধরে নিতে হবে, সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। তা প্রথমে দেখে নেব গাড়িটি কেনার পর কত টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? কত টাকা লাভ হয়েছে? এবার যদি বলি লভ্যাংশটা বা লাভ 2,62,500 মাইনাস 2,50,000 ইকুয়াল টু 12,550 টাকা। এইটা গাড়িতে লাভ, গাড়ি কেনার জন্য এটা লাভ হলো। এবার বলে দিই, মনে করি শোভা মাসুদের, তাহলে মাসুদের মূলধন লিখে নেব। মাসুদের মূলধন ইকুয়াল টু এক্স টাকা। এক্স ধরলাম, এক্স টাকা দিয়েছে। তাহলে শোভার কত হবে? শোভার মূলধন হবে এর এক্স এর 1/2, অর্থাৎ এক্স এর 3/2, অর্থাৎ 3x/2 টাকা। 3x/2 টাকা। এবার আমাদের বলো দুটো টাকা, তো আমরা দুটো মূলধন পেয়েছি, তো দুজনের মূলধনের অনুপাতটা আমরা দেখে নিই। অনুপাত এক্স, মূলধন কে আছে? প্রথমে কে টাকা আছে? প্রথমে যদি বলি শোভা কত আছে এখানে? শোভা যদি বলি 3x/2 ইস্টু মাসুদ কত টাকা হচ্ছে? এক্স টাকা। তো 3/2:1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, অনুপাতটাকে আমরা আগে শিখেছি, অনুপাত করলে হবে 3:2। 3:2 এই অনুপাতটাকে একটু বলে দিই। 3/2:1, তাহলে 3, এখানে যদি আমরা 2 গুণ করি, এখানে যদি 3/2 আছে 1। এবার দেখো এখানে আমি 2 আমাকে অমিট করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। কত 2 বাদ দিলে আমাকে হবে? এখানে যে 2 বাদ দিয়ে দিই, তো এখানে একটু খেয়াল করতে হবে। এখানে যদি আমি 2 যদি গুণ করি, তো এখানেও আমি 2 এর সাথে গুণ করব। এখানে 2 গুণ করলাম, এখানে 2 করলাম, 2 কেটে যাবে। তাহলে কত হয়ে 3:2 কত হয়ে গেল? 2।
তো এইভাবে আমরা অনুপাতগুলো আনতে পারবো। এবার আমরা বলি শোভা এর লাভ হবে 12,500 টাকা ইন্টু 3/5। এবার যদি বলো এখান থেকে কাটাকাটি করো, 25 তাহলে এখানে 25 কাটলাম আমরা, 7,500 টাকা। একই রকমভাবে মাসুদে শোভা এর লাভ হবে, মাসুদ এর লাভ হবে 12,500 টাকা ইন্টু 2/5। তো কাটাকাটি করো, 25 আর 2 শূন্য, তো 5,000 টাকা। তো এখানে শোভা আর মাসুদের লভ্যাংশ কিন্তু আমরা পেলাম। এরপরে নেক্সট আমি আরেকটি অঙ্ক করব, তোমরা বলবে যে কিভাবে অঙ্কটা করব। আমি একটু অঙ্কটা পড়ে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, এই অঙ্কটা এইভাবে করে নেবে। 3 বন্ধু 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন ওই 1,800 টাকায় লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত দিন। কাকে কত টাকা দিতে হবে। একই রকমভাবে তোমরা কি করবে, 3 জনের মূলধনের অনুপাত 5,000 টাকা ইস্টু 6,000 টাকা ইস্টু 7,000 টাকা। তো এখানে কি পাবে, 5:6:7। আর কত টাকার লোকসান হয়েছে, 1,800 টাকার লোকসান হয়েছে। তো এইবার প্রথম বন্ধুর লোকসান হবে 18,000 ইন্টু, মানে 18,000 না, 1800 ইন্টু 5/18। কাটাকাটি করবে, কাটাকাটি করলে দেখবে 18-এর সাথে যদি 1800 কাটিতে 100 থাকবে। প্রথম বন্ধুর যে লোকসান হয়েছে 500 টাকা, দ্বিতীয় বন্ধুর হবে 600 টাকা, আর তৃতীয় বন্ধুর হবে 700 টাকা। সেই 700 টাকাগুলো ওরা আবার ব্যবসায় দিয়ে দেবে। এবার তোমাদেরকে আমি আরেকটি অঙ্ক করাবো, সেটা হচ্ছে 5টা বলে রাখি। দীপু, রাবেয়া, মেঘা 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধনের একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কত টাকা লভ্যাংশ পাবে। তোমাদেরকে বলেছিলাম অংশীদারি দলিল। তো এই অংশীদারি দলিলে কি লেখা আছে, ব্যবসা শুরু করার আগে যে লভ্যাংশ ওরা ব্যবসাতে করবে বা যে লাভ হবে, সেই লাভের 2/3 অংশ প্রত্যেকে সমানভাবে নেবে। তারা সমানভাবে নেবে, 3 জনে 2/3 অংশ সমানভাবে নেবে। বাকি লভ্যাংশ থেকে ওই টাকা বাদ দেবে, দিয়ে যে টাকা ওরা ব্যবসায় বিনিয়োগ করেছে সেই অনুপাতে টাকা লভ্যাংশ পাবে। তো এখানে দেখো ওই দলিল, অংশীদারি দলিল, প্রথম দিকে যে অংশীদারি দলিলের কথা বলেছিলাম, যে চুক্তির কথা বলেছি, সেই চুক্তি অনুযায়ী কিন্তু এখানে লভ্যাংশ বন্টন হচ্ছে। তো আমরা লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে 3 রকমভাবে পেলাম, একটা সমানভাবে পেলাম, আর একটা মূলধনের অনুপাতে পেলাম, আর একটি ওই চুক্তি অনুযায়ী লভ্যাংশ পাবো। এরপরে আমরা তো অঙ্কটি আমি শুরু করি। অঙ্কতে আমরা যাব নাম্বার 5। তো 4 দাগটা তোমরা নিজেরা করবে, আমি মৌখিকভাবে বলে দিয়েছি 4 দাগ। এবার 5টা আমরা শুরু করব। শুরু করার আগে 3 জনের তাহলে মূলধনের অনুপাত লিখে নিই। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত যথাক্রমে মূলধনের অনুপাত যথাক্রমে 6,500 টাকা 5,200 টাকা ইস্টু 13 দিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো, তাহলে 5:4:7।
5:4:7। এবার আসি মূলধন, এবার লাভের যে লাভ হয়েছে তার কত অংশ ভাগ করে নেবে ওরা সমান করে? 2/3 অংশ। তো সমানভাবে ভাগ করে নেবে, সমানভাবে ভাগ করে নেবে। মোট লভ্যাংশ কত? 14,400 টাকা ইন্টু 14,400 টাকা ইন্টু 2/3 অংশ। 3 4 12, 3 8 24, অর্থাৎ 9,600 টাকা। 9,600 টাকা। তাহলে এবার এখানেই আমরা এই জায়গাটা করি, প্রত্যেকে পাবে, প্রত্যেক কতজন আছে? প্রত্যেকে পাবে, এই প্রত্যেকে সমান অংশ পাবে, প্রত্যেকে সমান অংশ পাবে, অর্থাৎ 9,600 টাকা বাই 3, 3 জন আছে, কত টাকা? 3,200 টাকা করে প্রত্যেকে পাবে। এবার দেখো বাকি টাকা মূলধনের বাকি টাকা অর্থাৎ বলতে কি বোঝাবে? ওই 14,400 টাকা মাইনাস 9,600 টাকা, 9,000 কত টাকা? 600 টাকা। তো এখানে করলে আমার কত? 0,0,6 দিয়ে করলে হবে আমার 8,4800 টাকা। এই 8,4800 টাকা, বাকি 8,4800 টাকা মূলধনের অনুপাতে পাবে, মূলধনের অনুপাতে পাবে। তো বলে রাখি মূলধনে দীপু, প্রথমে দীপু মূলধনের অনুপাতে পাবে, অনুপাতে লভ্যাংশ পাবে কত টাকা? 4,800 ইন্টু কত? 5 প্লাস কত? 4 প্লাস 7 9 16। তো এর 3 করলে 1,600। তাহলে কত হচ্ছে আমার? 1,500 টাকা দীপু পাবে। নেক্সট রাবেয়া মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবে 4,800 টাকা ইন্টু 4/16 কাটাকাটি করলে কত হবে? 1,200 টাকা। একই রকমভাবে মেঘা মূলধনের অনুপাতে পাবে, লভ্যাংশ পাবে 4,800 টাকা ইন্টু 7/16, তাহলে হচ্ছে 3 হচ্ছে এত 2,100 টাকা। 2,100 টাকা। তাহলে আমরা এখানে একটু বলে দিই, এটা আমার গেল। এবার হলো মোট লভ্যাংশ কত পাবে? মোট লভ্যাংশ রাবিয়া কত পাবে, দীপু কত পাবে, আর হচ্ছে মেঘা কত পাবে। তো সমানভাবে যে টাকা পেয়েছিল 3,200 টাকা প্রত্যেকে পেয়েছিল, তার সাথে এই অনুপাতটা মূলধনের অনুপাতে যে লভ্যাংশ সেই টাকা পাবে। তো এবার লিখে নিই, এখানে লিখে নেওয়া হোক যে মূলধনের অনুপাতগুলো কি হবে। মূলধনের অনুপাতগুলো আমি লিখেছি এখানে। তো মূলধনের অনুপাতটা একটু লিখে নিই। এই জায়গা থেকে আমরা পাবো মোট লভ্যাংশ আমরা পাবো মোট লভ্যাংশ, মোট দীপু পাবে সমানভাবে কত টাকা পেয়েছিল? 3,200 টাকা প্লাস আমার কত হলো? 1,500 টাকা। তাহলে কত? 4,700 টাকা দীপু পাবে। 4,700 টাকা দীপু পাবে। নেক্সট বলো মোট রাবেয়া পাবে
রাবেয়া পাবে ওই 3200 টাকা প্লাস কত 1200 টাকা, 1200 টাকা, 1200 টাকা, 1200 টাকা, তাহলে 4400 টাকা। টাকা মোট মেঘা পাবে, মোট মেঘা পাবে, মোট মেঘা পাবে 3200 টাকা প্লাস 2100 টাকা, 2100 টাকা, তাহলে হচ্ছে 5300 টাকা। কত টাকা পাবে? 5300 টাকা, 5300 টাকা। তাহলে আমরা দেখো এখানে মোট লভ্যাংশে কত পাবে, 4700 টাকা পাবে দীপু, রাবিয়া কত পাবে, 4400 টাকা পাবে, আর মেঘা কত টাকা পাবে, 5300 টাকা পাবে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আজ আমি তোমাদের এই অধ্যায়ের 1 থেকে 5 অর্থাৎ 5 অঙ্কটি করলাম, 6 অঙ্কটা তোমাদেরকে বলে দেবো, তুমি বাড়িতে ট্রাই করো যে এই যতটা পড়লাম এই পড়া থেকে কতটা বুঝে পরে অঙ্কগুলো করতে পারছি কিনা। 3 বন্ধু 8000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে, ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে। এত টাকা, এই যে 3 বন্ধু 8000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে। বছর শেষে তারা 13,400 টাকা লাভ হয়। তাহলে লভ্যাংশ কত টাকা হলো? 13,400 টাকা। সেই লাভ থেকে ব্যাংকের 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধনের ভাগ করে নেবে। কে কত লভ্যাংশ পাবে? তা প্রথম ধাপ বলি। প্রথম 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 8,000 = 10,000 = 12,000 বার করে নেবে। কত টাকা লভ্যাংশ হয়েছে? 13,400 টাকা লাভ হয়েছে। সেখান থেকে ব্যাংকের কত টাকা শোধ করে দেবে? 5,000 টাকা। তাহলে এখানে কত থাকবে? 8,400 টাকা থাকবে। এই 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। খুব সহজ। তো কিভাবে করবে? 8,400 টাকা প্রথম বন্ধু পাবে, মূলধনে যেরকম আমি প্রথমে করেছিলাম, যে প্রথম আনুপাতিক ভাগার্ধে যেভাবে করছি ওইভাবে করবে। এইভাবে আমার প্রথম বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে। তাহলে নাম্বার 6 দাগটা আশা করি প্রত্যেকেই বুঝে অঙ্কগুলো করতে পারবে। মাথায় রাখবে, অনুপাতের মূলধনে অনুপাত করার পরে আনুপাতিক ভাগার্ধে লভ্যাংশকে গুণ করবে। খুব সহজে আমরা লভ্যাংশগুলো পেয়ে যাব। এরপরে আমাদের 8 দাগের অঙ্কটা একটু বলে দিই। 3 বন্ধু ঠিক একই রকম। 3 বন্ধু 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা, 1,10,000 টাকা একটি মূলধন দিয়ে একটি বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টর কাজ করেন। তারা ঠিক করেন মোট আয়ের 2/5 অংশ কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবেন। বাকি টাকা মূলধনের অনুপাতে তারা নেবে। তো এখানে বলেছিলাম, তোমাদের শেষের দিকে বলেছি, ব্যবসা শুরু করার আগে কিছু শর্ত বলা থাকে। যেমন কেউ ব্যবসায় মূলধন বেশি দেয়, কেউ আবার শ্রমও বেশি দেয়, কেউ আবার কাজ করেন। ঠিক এই 3 বন্ধু একটি বাস ক্রয় করেছিলেন। করার পরে যে ড্রাইভার সে বলল যে আমি কিন্তু বেশি টাকা নেব, যা লাভ হবে বেশি টাকা নেব। যে কন্ট্রাক্টর সে বলল যে তাহলে কি অনুপাতে ভাগ করা যাবে? তো নিজেরাই একটা অনুপাত করে নিল যে কাজের অনুপাতটা আমি ভাগ করে নেব 3:2:2। এই অনুপাতে যা টাকা লাভ হবে সেটা কাজের অনুপাতে ভাগ করে নেবে। বাকি যে টাকাটা থাকবে মোট আয় কত হয়েছে? এখানে মোট আয় হয়েছে 29,250 টাকা এক মাসের হয়েছে। এর 2/5 অংশ টাকাটা রাখবে। সেই টাকাটার কাজের অনুপাতে অর্থাৎ 3:2:2 অনুপাতে ভাগ করে ওরা নেবে। নেওয়ার পরে 29,250 টাকা 260 টাকা যেটা থাকবে সেই টাকা থেকে ওই টাকাটা আমরা বিয়োগ দেবো। দেওয়ার পরে ওই কাজের অনুপাতে কিন্তু টাকাগুলো ওরা ভাগ করে নেবে। এবার ড্রাইভার কী হবে? ড্রাইভার কাজটা 3 করেছে, তো কাজের কিছু টাকা বেশি পাবে আর মূলধনের অনুপাতে টাকাটা পাবে। ড্রাইভারের দুটো টাকা একসাথে যোগ করে আমরা লভ্যাংশগুলো পেয়ে যাব। তো তোমরা আজ অংশীদারি কারবারে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম, কথাগুলো খুব মাথায় রাখবে। ভবিষ্যতে ব্যবসা করার জন্য বা ব্যবসাতে কিভাবে হিসাব করার জন্য আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি পুরো অধ্যায়টি ভালোভাবে আরেকবার জেনে নেবে, বুঝে নেবে, নিয়ে নিজের কাছে কয়েকটি প্রশ্ন করবে। অংশীদারি কারবার কি? অংশীদারি কারবার
আইন বলতে আমাদের ভারতবর্ষে আসে কি না এবং অংশীদারি কারবারে কোন কোন নীতির উপর গড়ে ওঠে, কি সত্য থাকে এবং লভ্যাংশ বন্টন কিভাবে করা হয়। এই কতগুলি প্রশ্ন নিজে নিজে করবে, নিজেই উত্তর চিন্তাভাবনা করবে এবং দেখবে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। তো তোমাদের কোষে দেখি 14-এর 1 থেকে আমি 8 পর্যন্ত আলোচনা করলাম। তোমরা বাড়িতে এইগুলো করবে, আশা করি তোমরা বুঝতে পারবে যে কিভাবে অঙ্কগুলি করা হয়েছে। রাখছি তাহলে আজ, আবার দেখা হবে আগামী ভিডিওতে।